সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থ লেখক উৎসর্গ করেছিলেন বাংলাদেশের জেলখানায় বন্দী কাশ্মীরের ছেলে জলি মোহন কলকে। জলি মোহন কল, যিনি কাশ্মীরের অধিবাসী এক ছেলে, তিনি বাংলায় এসে বাঙালিদের পাশে থেকে যিনি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, নিজেকে উৎসর্গ করেছিলেন এবং লেখক তাকে সহযোদ্ধা হিসেবে পাশে পেয়েছিলেন। তো সেই জলি মোহন কল যখন বাংলাদেশের জেলখানায় বন্দী, তখন লেখক এই গ্রন্থ তাকে উৎসর্গ করেন। 1948 খ্রিস্টাব্দের 26শে মার্চ সুভাষ মুখোপাধ্যায় এবং জলি মোহন কল উভয়ই কারারুদ্ধ হন। দুজনকেই বন্দী করা হয়, কারণ স্বাধীনতার পর এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এই দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এবং তার সক্রিয় কর্মীদের অনেককেই কারারুদ্ধ করা হয়েছিল, বন্দী করা হয়েছিল। সেখানে লেখক নিজেও ছিলেন, জলি মোহন কলও ছিলেন। 3 মাস পর 3 দিনের জন্য মুক্তি তারা পেয়েছিলেন, কিন্তু আবার তারা বন্দী হয়েছিলেন। এরপর সুভাষ মুখোপাধ্যায় 1950 খ্রিস্টাব্দে নভেম্বর নাগাদ মুক্তি পেয়েছিলেন, কিন্তু জলি মোহন কল তখনও পর্যন্ত বন্দী ছিলেন। আর 1951 খ্রিস্টাব্দের মাঝামাঝি নাগাদ জলি মোহন কলকে মুক্তি দেওয়া হয়। তাহলে আমার বাংলা গ্রন্থ প্রথম প্রকাশিত হয়েছিল কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় ও দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের সম্পাদিত মাসিক পত্রিকা রংমশালে। সেই রংমশাল পত্রিকার সম্ভাব্য বিষয় সূচির যে আভাস দেওয়া হয়েছিল, সেখানে লেখা ছিল যে ভারতবর্ষের মধ্যে বাংলার মতো প্রদেশ আর দুটি নেই। শিক্ষায়, সভ্যতায়, স্বদেশপ্রেমে, সহিষ্ণুতায় বাংলার গ্রামের মানুষের মতো আসল মানুষ খুব বেশি নেই। তাদের কথা ভালো করে জানলে তবেই সত্যিকারের গর্ব করা যায়, সত্যিকারের গর্ব করে বলতে পারা যায় যে বাংলা আমার দেশ। আবার কবিতার বোঝাপড়া নামক রচনায় সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন যে গ্রাম ও শিল্পাঞ্চল ঘুরে রিপোর্টাজ লিখতে লাগলাম, বিভিন্ন ছোট ছোট রিপোর্ট। লোকের খুব পছন্দ হয়েছিল সে লেখা। সাধারণ মানুষের মুখের কথাই আমার লেখায় ব্যবহার করেছি। এই ভাষাকে লোকে ভীষণ বাহবা দিয়েছে। চাক্ষুষ দেখাশোনা ও অভিজ্ঞতা থেকে আমার বাংলা, যা লিখেছি, যা তুলে ধরেছি, তা লেখকের কথা মতো পাঠকের হৃদয়কে ছুঁয়ে যাবে। আর লেখক বলেছেন তিনি নিজের চোখে যা দেখেছেন, নিজের চোখে যা চাক্ষুষ করেছেন, যা কানে শুনেছেন, তার বেশি কিন্তু এক বর্ণ এক বিন্দুও তিনি বাড়িয়ে লেখেননি। সেই সময় এই আমার বাংলার রচনাগুলো নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সমালোচনা করা হয়েছে। তবে সমালোচনা অর্থে যে ভাঙনমূলক বা নিন্দা, সেই অর্থে তেমন দেখা যায়নি। গঠনমূলক সমালোচনাই বেশি হয়েছে। সমালোচনার মধ্য দিয়ে একটা সামগ্রিক ধারণা এই আমার বাংলা সম্পর্কে পাওয়া যেতে পারে। 1951 খ্রিস্টাব্দে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই গ্রন্থ সম্পর্কে সমালোচনা। সেখানে লেখা হয়েছে যে আমার বাংলা 11টি রেখাচিত্রের সমন্বয় বা সমষ্টি। লেখক সাংবাদিক হিসেবে বিভিন্ন স্থানে গিয়ে যা দেখেছেন, সেখান থেকেই মাল মশলা সংগ্রহ করে একটি বিশেষ চিন্তাধারার রসে তাকে ভিজিয়ে আমার বাংলা রচনার কাহিনীগুচ্ছ তৈরি করেছেন। লেখকের চোখ আছে, বর্ণনা শক্তিও সুন্দর, ভাষা স্বচ্ছ ও সরল, আর গল্পগুলো পড়লে মন্দ লাগে না। কিন্তু পড়তে পড়তে কেবলই মনে হয় যে লেখকের চোখ কেবল একই ধরনের ছবি দেখলো। লেখকের চোখে কি শুধু একই ধরনের ছবি পড়ল? মানে বাংলার জীবনের যে রূপ, সেই রূপটা তো লেখক তুলে ধরেছেন একটা কুশ্রী রূপ, কদর্য রূপ, একটা বৈষম্যের রূপ, একটা বঞ্চনার রূপ। তো বাংলা কি শুধু কুশ্রিতা আর অবিচারে ভরা? এর কি অন্য দিক নেই? এই অন্য দিকের কথা না থাকাতে আমার বাংলা বাঙালি ছেলেমেয়ের কাছে একটু অসম্পূর্ণ চিত্র বলে উপস্থিত হবে। তার মানে
আনন্দবাজার পত্রিকা বলতে চাইছে যে আমার বাংলায় বাংলার যে সমৃদ্ধির রূপ, বাংলার যে সুন্দর রূপ, বাংলার যে ঐশ্বর্যের রূপ, তার কথা যদি তুলে ধরা হতো তাহলে আমার বাংলা বোধহয় সমস্ত ধরনের পাঠকের আরও বেশি করে মন ছুঁয়ে যেতে পারত। আবার সাহিত্যপত্র নামক পত্রিকায় লেখা হয়েছিল যে চাঁদের মতো আমাদের দেশেরও আবার দুটো দিক আছে, একটা অন্ধকার আর একটা আলোকিত রূপ। চাঁদের উপমাটা টানলে বলতে হয় সুভাষ মুখোপাধ্যায় উপেক্ষা করেছেন আলোকিত দিকটাকেই। তবু চিন্তাশীল ব্যক্তি মাত্রই স্বীকার করবেন আমার বাংলা লিখতে গিয়ে সুভাষ মুখোপাধ্যায় অতি দুরূহ কাজে ব্রতী হয়েছিলেন, মানে একটা কঠিন কাজে ব্রতী হয়েছিলেন। কারণ 200 বছরের ইংরেজি শিক্ষার ফলে আমরা যে দৃষ্টিতে দেশকে দেখতে অভ্যস্ত, তাতে অনেক সময় সামনের গাছ কটাকেই পুরো বন বলে প্রতীয়মান হতে থাকে। মানে যতই সামান্য কয়েকটা গাছ হোক না কেন, দূর থেকে যখন দেখবে তখন দূর থেকে একটা বিরাট গভীর বন বলে মনে হয়। ঠিক তেমনি আনন্দের সঙ্গে বলা হয়েছে যে সুভাষ মুখোপাধ্যায় এই খণ্ডিত দৃষ্টির বাধা কাটিয়ে উঠতে সমর্থ হয়েছে। তার কবি ও কর্মী মন আয়নার মতো স্বচ্ছ, তাতে বাংলাদেশের আসল চেহারাটা আপনি ধরা দিয়েছে। অনেক জায়গায় অনেক রকমের মানুষের সান্নিধ্যে তাকে আসতে হয়েছে, আর তার থেকে কতগুলো টাইপ চরিত্র তিনি বেছে নিয়েছেন। এদের ভেতর দিয়ে দেশের যে ছবিটা ফুটে ওঠে সেটা হলো অপার সম্পদ সম্ভাবনার মাঝে অসহ্য দুস্থতার ছবি। মাঠ জোড়া ধান আর দেশ জোড়া ক্ষুধা, অক্লান্ত পরিশ্রম আর অশেষ দারিদ্র্য। এই অসংলগ্ন ছবির দিকে তাকিয়ে লেখক সততই বিচলিত হয়েছেন। এই যদি সোনার বাংলার বর্তমান, তবে তার ভবিষ্যৎ কী? সুভাষ মুখোপাধ্যায়ের প্রশ্ন অবশ্য তাকে নৈরাশ্যের অবসাদে নিয়ে যায়নি, উত্তর জুগিয়েছে তার বিজ্ঞান সিদ্ধ মন। আসলে সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা শুধু তৎকালীন সময়ের দলিল নয়, তৎকালীন সময়ে যে কঠিন অবস্থা, যে দুরবস্থা, সেখান থেকে উত্তরণের আশাবাদও রয়েছে তার এই আমার বাংলার প্রায় প্রতিটি অধ্যায়ের মধ্যে। আবার নতুন সাহিত্য নামক পত্রিকায় প্রকাশ পেয়েছিল যে কর্মী ও শিল্পী সুভাষ মুখোপাধ্যায় দেশকে দেখেছেন ব্যাপকভাবে। সেই দেখার অভিজ্ঞতা আমার বাংলা মারফত পরিবেশন করে তিনি আমাদের অস্পষ্ট চেতনার সামনে তুলে ধরেছেন এক কঠোর বাস্তবের ছবি। এই ছবি যেমন মর্মান্তিক তেমনি ভয়াবহ। তবু এই শেষ নয়, এই সব নয়। বাঁচার তাগিদে উৎপীড়িত মানুষ এই নারকীয় অবস্থাকে শুধু অনিবার্য নিয়তি বলে মেনে নেয়। চারিদিকে ছড়ানো ধ্বংসের মাঝে সৃষ্টির যে ইঙ্গিত অনিবার্যভাবে মাথা চাড়া দিচ্ছে, তাকেও লক্ষ্য করেছেন লেখক। তাই তো এখানে উত্তরণের ছবিও আছে, গল্প আছে। আরও এক পত্রিকায় লেখা হয়েছে, সেই কবিকে এবার দেখলুম একেবারে খবরের যোগানদার হিসেবে। না, খবরের মামুলি যোগানদার নয়, প্রথামতো সরকারি বেসরকারি সংবাদ সরবরাহ প্রতিষ্ঠানের মুখাপেক্ষী হওয়া নয়। অর্থাৎ কোনো সরকারি বা বেসরকারি সংবাদ সরবরাহ প্রতিষ্ঠানের মুখাপেক্ষী বা তার দিকে তাকিয়ে থেকে নয়, একেবারে সরেজমিনে মানে চাক্ষুষ তিনি নিজের থেকে যা দেখেছেন তাকেই তুলে ধরেছেন। বাংলার গ্রামে গঞ্জে শহরে হাটে মাঠে ট্রেনে নৌকায় চেপে মাইলের পর মাইল পায়ে হেঁটে সারা বাংলা ঘুরে বেড়িয়ে যা তিনি নিজের চোখে দেখেছেন, যা তিনি উপলব্ধি করেছেন, তাকেই তুলে ধরেছেন আমার বাংলায়। আমার বাংলা 11টি রেখাচিত্রের সমন্বয় বলা হয়েছে, কিন্তু আমি প্রথমেই বললাম যে আমার বাংলায় 12টি রচনা বা অধ্যায় রয়েছে। তবে 12টি এই দিক থেকে যখন গ্রন্থটা প্রকাশ করা হয়েছিল তখন কিন্তু ভূমিকা অংশ ছিল না। তখন গারো পাহাড়ের নিচ থেকে হাত বাড়াও পর্যন্ত 11টি রেখাচিত্রের সমন্বয় বা রচনার সমন্বয় ছিল। পরবর্তীতে 1961 খ্রিস্টাব্দে জুন মাস নাগাদ এই গ্রন্থের ভূমিকা অংশটি অন্তর্ভুক্ত করা হয়, যে ভূমিকা অংশটি আমাদের আগে সিলেবাসে ছিল কিন্তু এখন কিন্তু সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে।
তবে তোমরা পারলে পড়ে রেখো। তাহলে আমার বাংলা হলো একজন পরিব্রাজক কবি বা গদ্য শিল্পীর ডায়েরি, আর পটভূমি স্বাধীনতা পূর্ব অর্থাৎ স্বাধীনতার পূর্ববর্তী এবং স্বাধীনতার পরবর্তী অবিভক্ত এবং বিভক্ত বাংলা। কারণ আমার বাংলার যে ভূমিকা এটা কিন্তু স্বাধীনতার পরবর্তী এবং বিভক্ত বাংলার সময়কালে দাঁড়িয়ে রচনা করা হয়েছিল। নাগরিক জীবন থেকে বহু দূরে চিরকালীন বাংলার দুঃখ সুখ, হাসি কান্না, প্রতিবাদ, লড়াই সবটা নিয়েই আমার বাংলা রচনাগুলি। আর রচনাকারের ভাষায় রচনাকার অর্থাৎ সুভাষ মুখোপাধ্যায় নিজের থেকে বলেছেন, সেই এক যে ছিল বাংলাদেশে, যা দেখেছি যা শুনেছি তাই নিয়ে আমার বাংলা। কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় ও দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় সম্পাদিত রংমশাল পত্রিকায় 1951 খ্রিস্টাব্দে সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা পর্যায়ের প্রথম রচনা গারো হাজংয়ের দেশে প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে তার নাম পরিবর্তিত করা হয় গারো পাহাড়ের নিচে। আর সম্পাদকীয় মন্তব্যে লেখা হয়েছিল, আমার বাংলা আমাদেরই দেশ বাংলা, কিন্তু সে দেশের কতটুকুই বা খবর আমরা রাখি? আমরা কি সব সময় ভেবে দেখতে পারি কি বিচিত্র এই দেশ, কত আশ্চর্য মানুষ, কত গভীর তাদের দুঃখ, এমনই কত কি। আমার বাংলায় এই সব কথাই মনে করিয়ে দেওয়া হবে। এবারে আমি বলবো, তোমরা যাদের কাছে বই আছে তারা বই থেকে পড়তে পারো গারো পাহাড়ের নিচে, আর যাদের কাছে বই নেই তারা আমি যে গল্পটার ফটো তুলে পাঠিয়ে দিয়েছিলাম গল্পটা আবার পড়ো, আর যে রেকর্ডিংটা পাঠিয়েছিলাম গারো পাহাড়ের নিচে সেটা আবার একবার শোনো। পরের দিন আমি গারো পাহাড়ের নিচে এই রচনা বা এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। আমার বাংলা, লেখক সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থে মোট 12টি অধ্যায় রয়েছে। তোমাদের যাদের কাছে বই আছে তারা আমার বাংলার সূচিপত্র দেখো, দেখলেই বুঝতে পারবে যে 12টি অধ্যায় বর্তমান। তবে এই 12টি অধ্যায়ের মধ্যে যেগুলি স্টার মার্ক দেওয়া আছে সেগুলি তোমাদের উচ্চ মাধ্যমিকের পাঠ্যে রয়েছে। তার মধ্যে আছে গারো পাহাড়ের নিচে, ছাতির বদলে হাতি, কলের কলকাতা, মেঘের গায়ে জেলখানা আর হাত বাড়াও। এই সূচিপত্রে যে 12টি রচনা আছে সেগুলি হলো ভূমিকা, গারো পাহাড়ের নিচে, ছাতির বদলে হাতি, দীপঙ্করের দেশে, বন্যার সঙ্গে যুদ্ধ, শাল মহুয়ার ছায়ায়, পাতালপুরীর রাজ্যে, কলের কলকাতা, জগদ্দল পাথর, চাটগাঁয়ের কবিওয়ালা, মেঘের গায়ে জেলখানা আর হাত বাড়াও। তো এই 12টি রচনার মধ্যে তোমাদের সিলেবাসে আছে 5টি অধ্যায়। এই 5টি অধ্যায়ের মধ্যে একটি অধ্যায়ের রেকর্ডিং গারো পাহাড়ের নিচে আমি তোমাদের পাঠিয়ে দিয়েছিলাম, তোমরা আশা করি শুনে নিয়েছো। যদি না শুনে থাকো আবার শোনো। শুধু গারো পাহাড়ের নিচে নয়, যেগুলো আমাদের পাঠ্যাংশে আছে সেগুলো তোমাদের পড়তে হবে, আগে থেকে একবার পড়ে নেওয়া বা শুনে নিতে হবে। আর এই পাঠ্য রচনাগুলোর বাইরে যেগুলো আছে সেগুলো যদি পারা যায়, সময় পাও, একবার করে একটু পড়ে নিও। কারণ আমার বাংলা এটি 12টি রচনার সমন্বয়। তার মানে আমার বাংলা যে প্রেক্ষাপটে লেখা হয়েছে, যে ভাবনা নিয়ে লেখা হয়েছে, যে পরিস্থিতিতে যে উদ্দেশ্য নিয়ে লেখক লিখেছেন তাকে যদি সামগ্রিকভাবে বুঝতে হয় তাহলে এই 12টি রচনাই পড়া দরকার। আর 12টি রচনা যার পড়া থাকবে সে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন, যদি কমন নাও পায় তাও গুছিয়ে বানিয়ে লিখতে পারবে। আমার বাংলা রচনার প্রেক্ষাপট 1942-43 সময়কাল থেকে পরবর্তী কয়েক বছর।
স্বাধীনতার পূর্ববর্তী এবং স্বাধীনতার ঠিক পরবর্তী বা সদ্য স্বাধীন দেশের তৎকালীন বা সমসাময়িক এক ভয়ঙ্কর দুর্যোগময় পরিস্থিতি নিয়ে আমার বাংলা রচনা হয়েছে এবং সেই রচনায় উঠে এসেছে তৎকালীন সময়, তৎকালীন সমাজ, তৎকালীন রাজনীতি, তৎকালীন মানুষের জীবনধারা আর বহু মানুষের অসহায়তা। তোমাদের কে বাঁচায় কে বাঁচে এই গল্প বোঝানোর আগে, এই গল্প আলোচনা করার আগে আমি 50-এর মন্বন্তরের যে চিত্রটা তোমাদের দেখতে বলেছিলাম এবং সেটা পাঠিয়েওছিলাম, তো সেই প্রেক্ষাপটে আমাদের উচ্চ মাধ্যমিকে বহু গল্প এবং কবিতা রয়েছে। তাই আমরা যদি আরেকবার ওই সময়কালের বাংলাকে, ওই সময়কালের দেশকে জানি এবং তৎকালীন পরিস্থিতিকে আরেকবার দেখে নিই, বুঝে নিই, তাহলে আমার বাংলা এটা বোঝাও সুবিধা হয়ে যাবে। কারণ আমার বাংলার প্রেক্ষাপট তৎকালীন সময়, তৎকালীন সমাজ, তৎকালীন মানুষের জীবনধারা এবং মানুষের তৎকালীন বিপর্যস্ত পরিস্থিতি। লেখক সুভাষ মুখোপাধ্যায় বাংলা কাব্য সাহিত্যে, বাংলা সাহিত্যে পদাতিক কবি নামে পরিচিত। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ পদাতিক, আর পদাতিক কাব্যগ্রন্থের জনপ্রিয়তার জন্য তিনি পদাতিক কবি নামে পরিচিত হয়ে উঠেছেন। তবে শুধু তিনি কবি নন, তিনি একজন গদ্যশিল্পী, তিনি একজন গদ্যকার। অর্থাৎ তার গদ্য রচনায় সাবলীলতা, তার গদ্য রচনায় অসাধারণ পারদর্শিতা বাঙালি পাঠকদেরকে বিস্মিত করে, মুগ্ধ করে। এই কবি তথা সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায় ব্যক্তিগতভাবে মার্ক্সবাদে বিশ্বাসী ছিলেন। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির একজন সক্রিয় কর্মী হিসেবে যুক্ত ছিলেন। মার্ক্সিজম তথা মার্ক্সের আদর্শের প্রতি তিনি অনুরক্ত হয়ে উঠেছিলেন এবং তিনি 1939 খ্রিস্টাব্দে লেবার পার্টি এবং পরে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হয়েছিলেন। 1942 খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টির সদস্য লাভ করার পর সুভাষ মুখোপাধ্যায় পার্টির যে মুখপত্র জনযুদ্ধ, এই জনযুদ্ধ এই পত্রে তথা পত্রিকার সঙ্গে যুক্ত হন। আর 1946 খ্রিস্টাব্দে তিনি দৈনিক স্বাধীনতা পত্রিকায় সাংবাদিকতার কাজও নেন। এর 2 বছর পর এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বেআইনি ঘোষিত হলে তাকে কিছুদিনের জন্য বন্দী করা হয়, কারারুদ্ধ করা হয়। 1951 খ্রিস্টাব্দে তিনি পরিচয় পত্রিকার সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন। আর বজবজে চটকল মজদুর সংগঠনের দায়িত্ব তিনি নিয়েছিলেন। মজদুরদের তথা শ্রমিকদের পাশে থেকে তিনি তাদের দাবি অধিকার আদায়ের লড়াইয়ে সামিল হয়েছিলেন। স্বাধীন ভারতে আইন অমান্য আন্দোলন করে গ্রেপ্তারি এড়াতে পারেননি, অর্থাৎ তাকে গ্রেপ্তার করা হয়, তিনি গ্রেপ্তার বরণ করেন। পার্টির কাজের সঙ্গে মনের মিল না হওয়ায়, মতমালিন্য হওয়ায় বা তিনি হয়তো কিছু ক্ষেত্রে পার্টির আদর্শের থেকে সরে যাওয়ার কারণে কিছু লোক, কিছুজন পার্টির আদর্শ থেকে সরে গিয়ে হয়তো এমন কিছু কাজ করছিলেন যা তার মনোমত হয়নি। তাই তিনি শেষ পর্যন্ত 1981 খ্রিস্টাব্দে তিনি ওই বামপন্থী কমিউনিস্ট পার্টি থেকে সরে আসেন, তার সদস্যপদ ত্যাগ করেন। সুভাষ মুখোপাধ্যায়ের গদ্য রচনার সূত্রপাত, যখন গদ্য রচনা তিনি শুরু করেন সেটা 1942 থেকে 43 খ্রিস্টাব্দে তৎকালীন কমিউনিস্ট পার্টির বাংলা কমিটির যে মুখপত্র জনযুদ্ধ তার পৃষ্ঠায়। আর সেই জনযুদ্ধের পৃষ্ঠায় লেখার জন্য তাকে বিপুলভাবে উৎসাহিত করেছিলেন শ্রী সোমনাথ লাহিড়ী। পরে লেখকের বন্ধু দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় সেই সব সংবাদপত্রে প্রকাশিত সংবাদগুলো নিবন্ধের বা নিবন্ধ মানে সংবাদপত্রে প্রকাশিত প্রবন্ধের ক্ষুদ্ররূপ, সেই সংবাদের যে নিবন্ধের মধ্যে কয়েকটিকে
তৎকালীন কিশোর পত্রিকা রং মশালের জন্য নতুন করে লিখিয়ে নেন। মানে রং মশাল পত্রিকায় কিশোরদের উপযোগী করে এমন কিছু লেখা প্রকাশ করার জন্য সুভাষ মুখোপাধ্যায়কে দিয়ে লিখিয়ে নিয়েছিলেন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। এবং সুভাষ মুখোপাধ্যায় যে লেখাগুলিকে ওই রং মশাল পত্রিকার জন্য কিশোরদের উপযোগী করে লিখে দিয়েছিলেন সেটা ছিল জনযুদ্ধের পত্রিকায় প্রকাশিত তৎকালীন বাংলার মানুষের দুরবস্থা, তৎকালীন বাংলার এক ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ ইতিহাস। 1951 খ্রিস্টাব্দে আমার বাংলা গ্রন্থ এটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। লেখক বাংলাদেশের পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তরে প্রতিনিয়ত ঘুরে বেড়িয়েছিলেন এবং মানুষজনের সংস্পর্শে এসেছিলেন, মানুষজনকে কাছ থেকে দেখেছিলেন, দুঃখে সুখে সংগ্রামে তাদের পাশে থেকেছিলেন। শুধু একজন সাহিত্যিক হিসেবে নয়, তিনি শুধু একজন সাংবাদিক হিসেবে নয়, তিনি একজন নাগরিক হিসেবে, মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সাহায্যের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন। আর সেই সারা বাংলাময় ঘুরে বেড়ানোর যে বহু বিচিত্র রোমাঞ্চকর অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে তিনি নানান দৈনিক, সাপ্তাহিক, মাসিক এবং ত্রৈমাসিক পত্রপত্রিকায় তাঁর মরমী ভাষায়, মরমী উপস্থাপনায় ফুটিয়ে তুলেছিলেন। গ্রন্থের প্রাক কথনে বা ভূমিকা অংশে লেখক লিখেছেন যে আমার বাংলা লিখতে বরাবর যে আমায় উৎসাহিত করেছে, উস্কেছে, তার নাম না করে আমি পারছি না। তার নাম বন্ধু দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। আর লেখাগুলো তিনি প্রায় জোর করে যদি আমাকে দিয়ে লিখিয়ে না নিতেন তাহলে আমার বাংলা হয়তো কোনো দিনই লেখা হতো কিনা সন্দেহ। জনযুদ্ধ পত্রিকায় শুধু নয়, জনযুদ্ধ আর স্বাধীনতা পত্রিকায় রিপোর্টার হিসেবে, সাংবাদিক হিসেবে তিনি গ্রামে গ্রামে ঘুরে যে সমস্ত মাল মশলা জোগাড় করেছিলেন, যার মাল মশলার বেশিরভাগই তিনি তার বাস্তব অভিজ্ঞতা থেকে, চাক্ষুষ ঘটনা থেকে সংগ্রহ করেছিলেন। আর তিনি বলেছেন এই বইয়ে যা লেখা আছে সবটাই তার নিজের চোখে দেখা কিংবা কানে শোনা, এক বর্ণ এক বিন্দু বানানো নয়। তবে অনেক জায়গায় একটু নাম পরিবর্তন করতে হয়েছে, একটু বদলাতে হয়েছে। বদলানোর কারণ তোমরা বুঝতেই পারছো যে এটা পত্রিকায় প্রকাশিত নিবন্ধ নয়, পরবর্তীতে এটাকে নিজের মতো করে কোথাও কোথাও পরিবর্তন করতে হয়েছিল। কারণ রং মশাল নামক কিশোর পত্রিকায় কিশোর কিশোরীদের উপযোগী করে তোলার জন্য, তাদের মন যাতে ছুঁয়ে যায়, তারা যাতে গ্রহণ করতে পারে, তার জন্য কোথাও কোথাও পরিবর্তন করতে হয়েছিল। আমার বাংলা, লেখক সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা এই গ্রন্থের অন্তর্গত তোমাদের প্রথম পাঠ বা পাঠ্যাংশ গারো পাহাড়ের নিচে। এই গারো পাহাড়ের নিচে রচনায় গারো পাহাড় ও পাহাড়তলিতে যে গারো পাহাড়ি উপজাতিরা বসবাস করে তাদের দুর্বিষহ অবস্থার কথা তুলে ধরা হয়েছে এবং তাদের দুর্বিষহ অবস্থার জন্য দায়ী তৎকালীন সেই অঞ্চলের জমিদার শ্রেণী। আমরা জানি জমিদার প্রজা সাধারণের রক্ষক, প্রজা সাধারণের ত্রাণকর্তা, প্রজাদের নিরাপত্তার কারণ। কিন্তু এই জমিদার শ্রেণী কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, কতটা অমানবিক হয়ে উঠতে পারে, কতখানি নৃশংস হয়ে উঠতে পারে, তার জ্বলন্ত উদাহরণ গারো পাহাড়ের নিচে এই রচনায় আছে। লেখক এই পাঠ্যাংশে যে বিষয়কে তুলে ধরেছেন তা হল ময়মনসিংহ জেলার উত্তর আকাশে ধোঁয়ার মতো আবছা চোখে পড়ে গারো পাহাড়। আমরা জানি যে গারো পাহাড় আসামের দক্ষিণ পশ্চিমে যে ছোট্ট রাজ্য আছে মেঘালয়, সেই মেঘালয়ে অবস্থিত একটি পাহাড় গারো পাহাড়। আর গারো নামক পাহাড়ি উপজাতি এই অঞ্চলেও বসবাস করে, তাই এদের থেকে এই পাহাড়ের নাম হয়েছে গারো পাহাড়। আর ময়মনসিংহ হল
পূর্বতন সেই সময়ের পূর্ববঙ্গের এবং বর্তমান বাংলাদেশের একটি জেলা ও জেলা শহর। তাহলে উত্তরের আকাশে ধোঁয়ার মতো আবছা চোখে পড়ে গারো পাহাড়। আর চৈত্র মাসে যেখানে শুকনো পাতায় গাছগাছালিতে আগুন লাগায় সেখানকার অধিবাসীরা, পশু পাখি জীবজন্তু প্রাণ ভয়ে পালিয়ে যায়। আর জমিতে জমে থাকে পুরু ছাই, তার উপর বীজ ছড়ায় তারা, ফসলের বীজ। ওখানে আছে ভাঙাচোরা রাস্তার শেষে সুসং পরগনা, আছে স্রোতস্বিনী সোমেশ্বরী নদী, আছে ফেরিঘাটের হিন্দুস্থানি মাঝির গালগল্প, আর আছে পাহাড়ি নানান জাতির মানুষ, হাজং, গারো, কোচ, বানাই, ডালু, মারগান প্রভৃতি। তাদের ভাষা বাংলা, কিন্তু উচ্চারণটা অন্যরকম। গারোরা মাচা করে ঘর বাঁধে, সেখানেই তাদের ঘর গেরস্থালি। অঞ্চলটিতে সংখ্যাগরিষ্ঠ যারা তারা হলো হাজং। তারা চাষবাসে খুব দক্ষ বা পটু। তাই গারোরা এই হাজংদের, অর্থাৎ এই জাতিকে নাম দিয়েছে হাজং, মানে চাষের পোকা। তবে দিগন্ত জোড়া চাষ করেও তাদের যেন শান্তি ছিল না। আর এই অশান্তির কারণ হলো অত্যাচারী জমিদার। অত্যাচারী জমিদার তার শখ মেটানোর জন্য মানুষকে ব্যবহার করত। তার শখ মেটার জন্য মানুষকে যেতে হতো হাতি বেড় দিতে, জঙ্গল ঘিরে দাঁড়িয়ে হাতি ধরার জন্য, আর মারাও যেত অনেকে। একদিন এই জমিদারের বিরুদ্ধে অসন্তোষ জমে ওঠে প্রজাদের মনে। একদিন তারা বিদ্রোহ করে, কিন্তু জমিদারের কাছে তারা হেরে যায়। এই অত্যাচার বন্ধ হয়ে যায় ঠিকই, কিন্তু আজও তারা সেই বিদ্রোহের গল্প শোনায়। সেই বিদ্রোহের গল্পে তাদের সাহস, শক্তি, মনোবল, তাদের সাংগঠনিক ক্ষমতা, ঐক্যবদ্ধ হওয়ার গল্প তারা শোনায় তাদের পরবর্তী প্রজন্মের কাছে। বাংলাদেশে থেকেও এই মানুষগুলো মনে প্রাণে বাঙালি হয়ে ওঠেনি, যার জন্য দায়ী বাকি বাঙালি সমাজ। আমরাই, লেখকের কথা মতো আমরাই ওদেরকে দূরে সরিয়ে রেখেছি, আপন করে নিইনি। তাই ওরাও আমাদের পরপর ভাবে, আপন করেনি। গারো পাহাড়ের নিচে চৈত্র মাসে যদি কখনো ময়মনসিংহ যাও, চৈত্র মাসে ময়মনসিংহ মানে ময়মনসিংহ জেলা বাংলাদেশের। আর এই ময়মনসিংহ জেলাতে গেলে এখান থেকে রাত্রিরে উত্তর শিয়রে তাকাবে। শিয়রে মানে উত্তর দিকে, শিয়র মানে মাথার কাছে। এখানে রাতে উত্তর দিকে তাকালে দেখবে যেন এক রাশ ধোঁয়াটে মেঘে কারা আগুন লাগিয়ে দিয়েছে। এই যে ধোঁয়াটে মেঘের কথা বলা হয়েছে, আসলে ধোঁয়াটে মেঘের কথা বলা হলেও ধোঁয়াটে মেঘ নয়। ভয় পাওয়ার কিছু নেই, আসলে ওটা মেঘ নয়, গারো পাহাড়। তাহলে একটু আগেই বলা হলো যে গারো পাহাড়ে ওখানকার উপজাতিরা এই চৈত্র মাসে আগুন লাগিয়ে দেয়। তাদের চাষবাস করার একটি প্রক্রিয়া বা পদ্ধতির মধ্যে পড়ে। গারো পাহাড়ে যারা থাকে বছরের এই সময়টা তারা চাষবাস করে। তাদের হাল নেই, বলদ নেই। তাছাড়া পাহাড়ের ওপর তো শুধু গাছ আর পাথর, মাটি কোথায় যে চাষ করবে? তাহলে পাথরে চাষ করার যে বিশেষ পদ্ধতি, সেই পদ্ধতি তারা অবলম্বন করেছে। তোমরা ঝুম চাষের কথা তো জানোই। এই ঝুম চাষের মতোই এই গারো উপজাতি তারাও পাহাড়ে চাষাবাদ করে। তবু তারা ফসল ফলায়, নইলে সারা বছর কি খেয়ে বাঁচবে? তাই বছরে এমনি সময় শুকনো ঝোপে ঝাড়ে তারা আগুন লাগিয়ে দেয়। সে কি জেসে আগুন, যেন রাবণের চিতা, জ্বলছে তো জ্বলছেই। রাবণের চিতা এটা একটি বাগধারা। রাবণের চিতা মানে যা দীর্ঘকাল স্থায়ী, দীর্ঘকাল ব্যাপী চলতেই থাকে। রামায়ণ অনুসারে রাবণকে যখন
চিতায় জ্বালানো হয়েছিল তখন তার দেহ দীর্ঘদিন ধরে জ্বলছিল। তো সেই অর্থে এই পাহাড়ে যে আগুন লাগিয়ে দেওয়া হয় গাছপালায়, সেই আগুন খুব সহজে তাড়াতাড়ি নেভে না, জ্বলতেই থাকে। তাই বলা হয়েছে রাবণের চিতা যেন জ্বলছে তো জ্বলছেই। বছরে এমন সময় যেন বন জঙ্গলের গাছপালারাও ভয়ে শুকিয়ে কাঠ হয়ে থাকে। কেন? একে তো চৈত্র মাস, গরমের সময়, তারপরে গাছপালাও যেন প্রতি বছর বুঝে গেছে যে এই সময় তাদের অনেকের প্রাণহানি, প্রাণ বিপন্ন হতে চলেছে। কারণ প্রত্যেক বছর এই সময় এই গাছপালায় ঝোপে ঝাড়ে আগুন লাগিয়ে দেয় এখানকার অধিবাসীরা। তাই গাছপালারাও ভয় যেন কাঠ হয়ে আছে, শুকিয়ে কাঠ হয়ে গেছে। জঙ্গলে যখন আগুন লাগে তখন হয় মজা। কাদের মজা হয়? না, যারা আগুন লাগিয়েছে তাদের মজা হয়। যারা এই এলাকার অধিবাসী তাদের মজা হয়, কারণ তারা খুব সহজে শিকার করতে পারে। বনের যত দুর্ধর্ষ জানোয়ার প্রাণ নিয়ে পালাই পালাই করে। বাঘ, অজগর, হরিণ, শুয়োর যে যেদিকে পারে ছোটে। আর পাহাড়ি মেয়ে পুরুষেরা সেই সুযোগে মনের সুখে হরিণ আর শুয়োর মারে। তারপর সন্ধেবেলা শিকার সেরে গোল হয়ে ঘিরে নাচ আর গান। তাহলে শিকার করা শেষ, খাদ্য সংস্থান হয়ে গেল, মনের আনন্দে তারা সন্ধেবেলা গোল হয়ে ঘিরে নাচ গান করে। এইভাবে তারা এই কষ্টের জীবনে, এই সমস্যার জীবনে তারা একটু নিজেদের মতো করে আনন্দের ব্যবস্থা করে নিয়েছে, মনোরঞ্জনের ব্যবস্থা করে নিয়েছে। এদিকে আস্তে আস্তে গোটা বন পুড়ে ছাই হয়ে যায়। পাথরের উপর পুরু হয়ে পড়ে কালো ছাইয়ের পলেস্তারা। পলেস্তারা মানে আস্তরণ। তো এই গাছপালা পুড়ে যাওয়ার পরে পাথরের উপরে একটা ছাইয়ের আস্তরণ পড়ে যায়। ওই আস্তরণটাই যেন মাটি হিসেবে কাজ করবে। আর তার উপর তারা বীজ ছড়ায়। তার উপর তাদের বীজ ছড়াতে যা সময়, দেখতে দেখতে সেই পোড়া জমির ওপর সবুজ রং ধরে। মাথা চাড়া দেয় ধান, তামাক, আরও কত ফসল। প্রধানত ধান, তামাক, কিন্তু আরও অন্যান্য ফসলও চাষবাস করে তারা। আমরা এই লোকগুলোর এত কাছে থেকেও পর, তাহলে গারো পাহাড় মেঘালয়ে পার্শ্ববর্তী, বাংলাদেশ ময়মনসিংহ জেলা তো কাছাকাছি। এত কাছে থাকা সত্ত্বেও কেন এই মানুষগুলো আমাদের থেকে পর? শুধু জানি উত্তর দিকের আকাশটা বছরের শেষে একবার দপ করে জ্বলে ওঠে। দূরের আশ্চর্য মানুষগুলো তারপর কখন যে মেঘের রঙে মিলিয়ে যায় তার খবরও রাখি না। তার মানে বছরের একটা নির্দিষ্ট সময়, এই চৈত্র মাস নাগাদ এলে এই গারো পাহাড়তলির মানুষদের কথা বাংলাদেশের মানুষের মনে আসে। তাদের কথা তারা কিছুটা সময়ের জন্য হলেও ভাবে, কিন্তু সেটা বছরের একটা নির্দিষ্ট সময়। এবং সেই ভাবনার কারণ এই অধিবাসীরা চাষাবাদের জন্য যে প্রস্তুতি নিচ্ছে, সেই প্রস্তুতি নেওয়ার সময়টা এই বাংলাদেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করে। ওই গোটা পাহাড় যেন ধোঁয়ায় ঢেকে যায়, কিন্তু সেটা অল্প সময়ের জন্য। তারপরে ওই দূরের মানুষগুলো নিজেরা কর্মব্যস্ত হয়ে পড়ে, তারাও কাজের মধ্যে কোথায় হারিয়ে যায়। আর বাংলাদেশের মানুষেরাও তাদের কথা আর মনে রাখে না। বাংলাদেশের মানুষের মন থেকে তাদের কথা কোথায় যেন দূরে সরে যায়। গারো পাহাড়ের ঠিক নিচ দিয়েই সুসং পরগনা। লেখক একবার এই গারো পাহাড়ে কাছাকাছি যাওয়ার সময় বের করেছিলেন। একবার লেখকের সৌভাগ্য হয়েছিল। তো সেখানে পৌঁছানোর জন্য যে পথে যেতে হয়, যে সমস্ত এলাকা পার হতে হয়, তার বর্ণনা লেখক দিয়েছেন। গারো পাহাড়ের ঠিক নিচেই সুসং পরগনা, রেল লাইন থেকে অনেকটা দূরে। গাড়ি যাওয়ার যে রাস্তা, সে রাস্তায় যদি কখনো যাও কান্না পাবে। পাহাড়ি রাস্তা, গাড়ি যায়, তার মানে উঁচু নিচু, এবড়ো খেবড়ো। তো গাড়িতে করে গেলে এতটাই ঝাঁকুনি, তার চেয়ে হেঁটে যেতে অনেক আরাম। সুসং শহরের গা দিয়ে গেছে সোমেশ্বরী নদী। শীতকালে দেখতে ভারী শান্তশিষ্ট, কোথাও কোথাও মনে হবে হেঁটেই পার হই। জল মনে হবে অগভীর, খুব বেশি গভীর নয়, এবং জলের স্রোত খুব
দুরন্ত বা প্রচণ্ড নয়, ওপর থেকে দেখে মনে হবে শান্তশিষ্ট, কিন্তু না, যেই জলে পা দিয়েছ অমনি মনে হবে যেন পায়ে দড়ি দিয়ে কেউ টেনে নিয়ে যাচ্ছে, হিড়হিড় করে টেনে নিয়ে যাবে। মানে স্রোত এতটাই দুরন্ত, স্রোত তো নয়, যেন কুমিরের দাঁত। পাহাড়ি নদী সোমেশ্বরী। তো এখান থেকে কোনো শর্ট কোশ্চেন আসবে না, এমসিকিউ বা এসিকিউ কোনো শর্ট প্রশ্ন হবে না। তবে এখানে যে সমস্ত তথ্যগুলো আছে, যেমন সোমেশ্বরী নদী, সুসং পরগনা, তারপরে এই গারো জাতি, গারো পাহাড়, ময়মনসিংহ, তো এই সমস্ত তথ্যগুলোকে তোমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এই তথ্যগুলোকে মাথায় রাখলে তবে গিয়ে এখান থেকে ব্রড কোশ্চেন মানে রচনাধর্মী প্রশ্নের উত্তর লিখতে পারবে। আর এখান থেকে শর্ট কোশ্চেন থাকবে না বললাম ঠিকই, কিন্তু এটা মাথায় রাখবে যে 5 নম্বরের যে রচনাধর্মী প্রশ্ন থাকবে তার পার্ট মার্কিং হিসেবে শর্ট কোশ্চেন থাকতে পারে। যেমন ধরো 1+4, যে গারো পাহাড়ে নিচে এখানে কোন পরগনার কথা বলা হয়েছে, বা কোন পাহাড়ের কথা বলা হয়েছে, বা কোন পাহাড়ি জাতির কথা বলা হয়েছে, বা এখানে কোন নদীর উল্লেখ আছে, এটা 1 নম্বরের ধরো প্রশ্ন, তার সঙ্গে পার্ট থাকলো 4 নম্বরের। তো এইরকম 2+3-এরও থাকতে পারে। তার মানে আলাদাভাবে শর্ট কোশ্চেন না থাকলেও একটা ব্রড কোশ্চেনের একটা পার্টে শর্ট হিসেবে থাকতে পারে, তার জন্য তথ্যগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে পাহাড়ি নদী সোমেশ্বরী সর্বদা যেন রেগে টং হয়ে আছে, টং মানে একেবারে রাগ যেন মাথায় চড়ে আছে, রাগ যেন একেবারে আকাশ ছুঁয়ে আছে, রেগে টং হয়ে যাওয়া আর কি তাকে বলা হয়। ওই নাকের উপরে যেন রাগ লেগে থাকা, সব সময় রেগে আছে, সেই দুর্বাসা মুনির মতো। সোমেশ্বরী নদী দেখে বাইরে থেকে শান্তশিষ্ট, কিন্তু যেই পা দিয়েছে এমনি হিড়হিড় করে টেনে নিয়ে যাবে। তার চেয়ে ফেরি আছে, তাই এতটা ঝুঁকি না নিয়ে ফেরিতে করে এপার থেকে ওপারে যাতায়াত করাই ভালো। গরু ঘোড়া মানুষ একসঙ্গে দিব্যি আরামে পার হও, সবাই মিলে একসঙ্গে পার হচ্ছে, তাই ঝুঁকি না নিয়ে ফেরিতে উঠে পড়ো। হিন্দুস্তানি মাঝির মেজাজ যদি ভালো থাকে, তোমার কাছ থেকে দেশ বিদেশের হালচাল জেনে নেবে। হিন্দুস্তানি মাঝি, ফেরি যিনি পারাপার করাচ্ছেন তিনি হিন্দুস্তানি মাঝি। বহুদিন ধরে হয়তো তিনি দেশের বাড়ি থেকে অনেক দূরে আছেন, যাওয়ার সৌভাগ্য হয়নি, তাই এই হিন্দুস্তানি মাঝির মেজাজ যদি ভালো থাকে, তিনি কিন্তু এই পারাপারকারী যাত্রীদের থেকে দেশান্তরের দেশ বিদেশের নানা জায়গা থেকে আসে এরা, তাই এদের থেকে নানা দেশ বিদেশের হালচাল খবরাখবর জেনে নেবে এবং বেশ জমিয়ে গল্প শুরু করে দেবে। যদি তার মেজাজ ভালো থাকে তাহলে তোমাদের সঙ্গে জমিয়ে কিন্তু গল্প শুরু করবে, বেশ খবরাখবরও নেবে, আবার নিজেও অনেক খবরাখবর দেবে। তার নিজের একটু বেশি বলার অভ্যাস আছে, সে হয়তো গর্ব করে বলবে তার যে বিহারী মনিব, বাংলার সব ফেরিঘাটেরই সে মালিক। তার যে বিহারী মনিব মানে যে মনিবের তত্ত্বাবধানে সে ফেরি চলাচলের কাজ করে, সেই বিহারী মনিব নাকি বাংলাদেশে যত ফেরিঘাট আছে এভাবে চলাচল করা হয় ফেরি, তো সমস্ত ফেরিঘাটের নাকি মালিক। হয়তোবা মেজাজ ভালো বলেই, সত্যিটা নয় এটা, হয়তো একটু বেশি করেই বাড়িয়ে বলবে। এইভাবে বাড়িয়ে বলে বিহারী মনিবের কর্মী হওয়ার গর্ব সে অনুভব করবে। গারো পাহাড়ের নিচে, সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলার অন্তর্গত গারো পাহাড়ের নিচে এই রচনার কিছুটা অংশ আলোচনা হয়ে গেছে। আমাদের যতটা আলোচনা হয়ে গেছে সেই অংশটুকুতে ছিল লেখক একবার গারো পাহাড় ও পাহাড়তলিতে নিজে পৌঁছেছিলেন এবং সেখানকার পাহাড়ি জাতি, গারো পাহাড়ি জাতিদের সান্নিধ্যে আসার তার সৌভাগ্য হয়েছিল এবং তিনি তার সেই প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা এখানে উপস্থাপন করেছেন। আর এই প্রসঙ্গে উঠে এসেছে এই গারো পাহাড়ে বা পাহাড়তলিতে যে পাহাড়ি জাতি, তাদের ওপর জমিদারের অবর্ণনীয় নির্যাতন, অত্যাচার ও শোষণের বর্ণনা। আমাদের শেষ যে লাইন হয়েছিল সেটা ছিল এরকম, তার যে বিহারী মনিব, বাংলায় সব ফেরিঘাটের সে মালিক। তারপর থেকে তোমরা দেখো, পাহাড়ের নিচে যারা থাকে তারা আমাদেরই মতো হাল বলদ নিয়ে চাষাবাদ করে।
পাহাড়ের নিচে যারা থাকে, তো পাহাড়ের ওপর দিকে যারা থাকে তাদের চাষাবাদের পদ্ধতি এর আগেই বলা হয়েছে। তারা কীভাবে জঙ্গলে আগুন লাগিয়ে দেয় এবং পাথরের ওপরে ছাইয়ের পুরু পলেশ তারা পড়ে, তার উপরে তারা বীজ ছড়িয়ে দেয়। সেটা পাহাড়ি অঞ্চলে, পাহাড়ের উপরের দিকের অঞ্চলে চাষাবাদ করার একটা বিশেষ পদ্ধতি। কিন্তু পাহাড়ের নিচের দিকে যারা থাকে তারা আবার ওই পদ্ধতিতে নয়, ঝুম চাষের পদ্ধতিতে নয়, তারা হাল বলদ নিয়ে সমতল ভূমির মানুষদের মতো চাষাবাদ করে। মুখ চোখে তাদের পাহাড়ি ছাপ। আমরা পাহাড়ি জাতিদেরকে দেখলেই কিছুটা বুঝতে পারি যে একটা পাহাড়ি ছাপ রয়েছে তাদের চোখে মুখে, তাদের শরীরে। তো সেই পাহাড়ি জাতিদের মধ্যে আছে হাজং, গারো, কোচ, বানাই, ডালু, মারগান, এমনই সব নানা ধরনের জাত। গারোদের আলাদা ভাষা। এদের মধ্যে যারা গারো উপজাতি তাদের ভাষা একটু আলাদা। আর হাজং ডালুদের ভাষা যদিও বাংলা, এরা বাংলাতেই কথা বলে, হাজং আর ডালু এই অধিবাসীরা। কিন্তু বাঙালিদের মতো এদের উচ্চারণ অতটা সাবলীল নয়, তাদের উচ্চারণ একটু অদ্ভুত ঠেকে আমাদের কানে। তারা তকে ট বলে, আবার টকে ত উচ্চারণ করে, আবার ডকে তারা দ বলে, দকে ড বলে। প্রথম শুনলে ভারী হাসি পাবে, স্বাভাবিক। আমরা এইভাবে তো শুনে অভ্যস্ত নই। আমরা বাঙালিরা প্রথমবার যদি এরকম উচ্চারণ শুনি তাহলে আমাদের একটু অড লাগবে, আমাদের একটু হাসি পাবে, স্বাভাবিক। ভাবো তো, ভেবে দেখো, তোমার কাকার বয়সের একজন হৃষ্টপুষ্ট লোক দুধকে ডুড উচ্চারণ করছে, তামাককে বলছে টামাক। যেটা ভেবে দেখলে তো হাসি আসারই কথা। এ অঞ্চলের গারোদের ঘর দূর থেকে দেখলেই চেনা যায়। গারোদের ঘর এটা বিশেষ ধরনের ঘর, এটা অন্য ধরনের বৈশিষ্ট্য গারোদের ঘরের মধ্যে। তারা মাচা করে ঘর বাঁধে, মাচা করে মানে গাছের ওপর মাচা বেঁধে তারা ওখানে ঘর বানায়। মাচার উপরেই যেখানে শোয়া সেখানেই রান্নাবান্না সব কিছু, ওপরেই সমস্ত কিছুর ব্যবস্থা। আবার তাদের হাঁস মুরগি ওই উচ্চাসনেই তার থাকে। তার মানে হাঁস মুরগি এগুলো যাতে পাহাড়ি বা ওই বুনো জঙ্গলি জীবজন্তু যাতে টেনে না নিয়ে যায় তার জন্য উপরেই রাখে। এটা হচ্ছে পাহাড়ি স্বভাব। এই ধরনের ঘর বা এই ধরনের থাকার ব্যবস্থা এটা পাহাড়ের একটা বিশেষ বৈশিষ্ট্য। এই অঞ্চলের বিশেষ করে বুনো জন্তু জানোয়ারের ভয় এই ব্যবস্থা করা হয়। এই অঞ্চলের হাজংরাই সংখ্যায় সবচেয়ে বেশি। হাজংরা বেশি আছে এই অঞ্চলে, যত উপজাতি আছে তাদের মধ্যে হাজংরা বেশি আছে। আর হাজং কথার মানে নাকি পোকা। হাজং কথার বাংলা মানে হলো পোকা। তাদের মতে, মানে এখানকার অধিবাসীদের মতে, পাহাড়তলির এই অঞ্চলে হাজংরাই প্রথম আসে। পাহাড়তলির এই অঞ্চলে হাজং জাতি প্রথম আসে অন্যান্য জাতির থেকে আগে। আর তখন চাষবাসে তাদের জুড়ি নাকি আর কেউ ছিল না। জুড়ি মানে তাদের আর দ্বিতীয়টি কেউ ছিল না। এরা চাষবাস এত ভালোভাবে করতে পারতো, এত দক্ষ ছিল। পাহাড়ি গারোরা তাই তারিফ করে তাদের নাম দিয়েছে হাজং, অর্থাৎ চাষের পোকা। তো চাষের পোকা আমরা অনেক সময় বলি না বইয়ের পোকা, এটা একটা বাগধারা। বইয়ের পোকা মানে কি, যে সব সময় পড়া নিয়ে ব্যস্ত, বইয়ের মধ্যে একবারে মুখ গুজে থাকে, মুখ ডুবিয়ে থাকে। তো তারা হচ্ছে বইয়ের পোকা। তোমরা অনেকেই তো মোবাইলের পোকা। যাই হোক, এই মুহূর্তে মোবাইলের পোকা হয়েও না, কিছুটা বইয়ের পোকা হতে হবে। তো বইয়ের পোকা মানে হচ্ছে যে পড়াশোনাতে দক্ষ, সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত, ওটা নিয়েই ভাবে, ওটা নিয়েই চিন্তা করে, ওটার মধ্যেই ডুবে থাকে। তো তেমনি চাষের পোকা মানে চাষবাসে যে দক্ষ, স্পেশালিস্ট একবারে। তো এখানে হাজং মানে চাষের পোকা। তো এখান থেকে ওই ব্রড কোশ্চেনের একটা শর্টের পার্ট থাকতে পারে যে হাজং শব্দের অর্থ কী। ধানের ক্ষেত দেখলে কথাটা বিশ্বাস না করে উপায় নেই। এই যে পাহাড়তলিতে যে ধানের ক্ষেত রয়েছে, এই ধানের ক্ষেতের দিকে তাকালে সত্যি বিশ্বাস করতে হয় যে হাজং মানে চাষের পোকা। পাহাড়ি অঞ্চল নয়, কিন্তু পাহাড়তলিতেও পাহাড়ি সেই বৈশিষ্ট্য তো রয়েছে, একটু উঁচু নিচু রয়েছে। তবু এই উঁচু নিচু পাহাড়ি অঞ্চলে তারা এরকমভাবে চাষবাস করেছে দেখে কিন্তু বিশ্বাস করার উপায় নেই। একটু কষ্ট করে যদি পাহাড়ে না হোক একটা টিলার উপরে ওঠো, একটু উঁচু টিলার উপরে উঠে দাঁড়াও, নিচের দিকে তাকালে দেখবে পৃথিবীটা সবুজ। মানে যত দূর দৃষ্টি যায় দেখবে শুধু ধান আর ধান। একটা সীমাহীন নীল সমুদ্র যেন আহ্লাদে হঠাৎ সবুজ হয়ে গেছে। তাহলে সীমাহীন নীল সমুদ্র কেন বলা হয়েছে? আসলে এই পাহাড়ি অঞ্চল তো উঁচু নিচু ঢেউ খেলানো। তো সমুদ্রে যেমনভাবে ঢেউ লক্ষ্য করা যায় তেমনি এখানেও ঢেউ খেলানো, তাই এখানে সমুদ্রের সঙ্গে তুলনীয়। আর সীমাহীনতা রয়েছে সমুদ্রে, যেদিকে চোখ যায়, দু চোখ যায়, শুধু
জল আর জল, কোনো সীমা নেই। তো এখানেও যেদিকে দু চোখ যায় শুধু ধান আর ধান, সবুজ ধান। তাহলে সমুদ্র, নীল সমুদ্র হঠাৎ করে এখানে দেখা যাচ্ছে যেন হঠাৎ করে সবুজ হয়ে গেছে। কিসে? আনন্দে। আনন্দে একেবারে উচ্ছল, প্রাণবন্ত। সবুজ মানে প্রাণবন্ত বা উচ্ছলতার প্রতীক, সবুজ মানে তারুণ্যের প্রতীক। এত ফসল, এত প্রাচুর্য, এত বিপুল ফসল তারা ফলায়, এত প্রাচুর্য, কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই। কেন শান্তি নেই? এটা থেকে ব্রড কোশ্চেন থাকতে পারে যে এই মানুষগুলো এত ধান চাষ করে, এত চাষাবাদ করে, তাহলে এদের জীবনে তো কোনো দুঃখ থাকার কথাই নয়, অভাব থাকার কথাই নয়, শুধু সুখ, আনন্দ, শান্তি। কিন্তু এদের জীবনে সুখ নেই, শান্তি নেই, আনন্দ নেই। কেন? এর কারণ কিন্তু জমিদার। একটা দুষ্টু শনি কোথাও কোনো আনাচে যেন লুকিয়ে আছে। এটাও একটা রচনাধর্মী প্রশ্ন হবে, ব্রড কোশ্চেন। একটা দুষ্টু শনি, মানে আমরা অনেক সময় বলি না যে শনির দৃষ্টি পড়েছে, শনির প্রকোপ, শনির কারণে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা ওই শনিবারে শনি পুজো করি, তো মোড়ের মাথায় দেখা যায় শনি ঠাকুরের মন্দির। তো সেই শনি মানে যার কারণে সমস্ত কিছু একবারে তছনছ হয়ে যায়। এখন এই শনির প্রকোপ চলছে করোনা ভাইরাসের কারণে। তো একটা দুষ্ট শনি, এখানে জমিদারকে শনির সঙ্গে তুলনা করা হয়েছে। তার দৃষ্টি যার উপরে পড়েছে, কৃষকদের উপরে, প্রজাদের উপরে, একবার তছনছ হয়ে গেছে জীবন। তাহলে একটা দুষ্টু শনি কোথাও কোনো আনাচে যেন লুকিয়ে আছে আনাচে কানাচে, মানে ওত পেতে আছে। একটা যে কোনো সময় ঝাঁপিয়ে পড়বে, কেড়ে নিয়ে যাবে ধান। কোন সময়? বিশেষ করে যখন মাঠ থেকে ধান উঠবে, ঠিক সেই সময় কিন্তু একেবারে তাদের স্বরূপ দেখা যায়, তারা যেন হঠাৎ করে আবির্ভূত হলো। ধান কাটার সময় বাড়ির মেয়ে পুরুষ সবাই কাস্তে নিয়ে মাঠে ছুটবে। পিঠে আঁটির বাঁধা ধান নিয়ে ছোট ছোট ছেলের দল কুঁজো হয়ে খামারে জুটবে। তো খামারে নিয়ে গিয়ে ধানগুলো তারা ফেলবে। তাহলে মাঠ থেকে আঁটি বাঁধা ধান নিয়ে পিঠে করে বয়ে নিয়ে এসে তারা খামারে ফেলে। কিন্তু মাঠ থেকে যা তোলে তার সবটা ঘরে থাকে না। পাওনা গন্ডা আদায় করতে আসে জমিদারের পাইক বরকন্দাজ লাঠিয়াল বাহিনী। জমিদার তাদেরকে পাঠিয়ে দেয় যে আগে ধান কিন্তু নিজেদের খামার থেকে গোলায় তোলার আগেই জমিদারের বাড়িতে যাবে, তাদের পাওনাগণ্ডা সব মেটাতে হবে। তার সেই পাওনাগণ্ডা মেটাতে গিয়ে হয়তো তারা একেবারে নিঃস্ব হয়ে যেত, তাদের হাতে কিছুই থাকতো না। তাহলে পাওনাগণ্ডা আদায় করার জন্য জমিদারের পাইক বরকন্দাজ এসে উপস্থিত হয়। তো এই অবস্থায় তখন তারা গালে হাত দিয়ে যেন বলে, গালে হাত দিয়ে কি বলে? গালে হাত দিয়ে যে ছড়া বলে, গালে হাত দিয়ে যে ছড়াটা আবৃত্তি করে, সেই ছড়ার মধ্যে তাদের কত যন্ত্রণা লুকিয়ে রয়েছে, হতাশা লুকিয়ে রয়েছে, তাদের অশান্তি লুকিয়ে রয়েছে, মনে কোনো সুখ নেই। ছড়াটা কি? বড়ই ধাঁধায় পড়েছি মিতে, ছেলেবেলা থেকে রয়েছি গ্রামে, বারবার ধান বুনে জমিতে, মনে ভাবি বাঁচা যাবে আরামে। মাঠ ভরে যেই পাকা ফসলে, সুখে ধরি গান ছেলে বুড়োতে, একদা কাস্তে নেই সকলে, লাঠির আগায় পাড়া জুড়োতে, তারপর পালে আসে পেয়াদা, খালি পেটে তাই লাগছে ধাঁধা। বড় ধাঁধায় পড়েছি মিতে। মিতে মানে মিতা বা বন্ধু। তার মানে এখানে এই কৃষকেরা একে অপরের বন্ধু, পরস্পরের সখা বা সঙ্গী। তারা যেন প্রত্যেকে ধাঁধায় পড়েছে, একটা গোলক ধাঁধায়, একটা জটিল সমস্যার মধ্যে, একটা জটিলতার মধ্যে পড়েছে। ছেলেবেলা থেকে রয়েছি গ্রামে। তো যে গ্রামে তারা ছেলেবেলা থেকে রয়েছে, যে গ্রামে তাদের জন্ম, সেই গ্রাম তো তাদের গ্রাম, সেই গ্রামের জমি জায়গা তো তাদের জমি জায়গা, তাদের উপর তাদেরই অধিকার রয়েছে। তাই বারবার ধান বুনে জমিতে, মনে ভাবি বাঁচা যাবে আরামে। তারা তাদের জমিতে ধান বুনে, বারবার প্রত্যেক বছর ধান বুনে তারা ভাবে এবার বোধহয় দুঃখের অবসান ঘটল, এবার বোধহয় তারা বাঁচবে, আরামে বাঁচবে, শান্তিতে বাঁচবে। এই স্বপ্ন নিয়ে তারা অপেক্ষা করে। মাঠ ভরে যেই পাকা ফসলে, সুখে ধরি গান ছেলে বুড়োতে। যখন মাঠ ভরে যায় পাকা ফসলে,
তখন তারা সুখে আনন্দে গান ধরে, ছেলে বুড়ো মিলে সবাই মিলে গান ধরে। কেন? কারণ তাদের সুদিন আসতে চলেছে। সেই পাকা ধান মাঠ থেকে উঠবে, সেই পাকা ধান, সেখান থেকে চাল, সারা বছর তারা ভরপেট খাবে, তাদের অন্ন কষ্ট থাকবে না। তাই আনন্দের সঙ্গে, উদ্যমের সঙ্গে, উচ্ছ্বাসের সঙ্গে তারা কি করে, একদা কাস্তে নিয়ে, সকলে হাতে কাস্তে নিয়ে মাঠে নেমে পড়ে। কিন্তু যেই কাস্তে নিয়ে মাঠে নামে, যেই ধান কাটা শুরু হয়, লাঠির আগায় পাড়া জুড়োতে, তারপর পালে আসে পেয়াদা। লাঠির আগায় পাড়া জুড়োতে একটা ছড়া আছে, খোকা ঘুমোলো পাড়া জুড়োল। তো পাড়া জুড়িয়ে দেওয়া মানে পাড়াকে ঠান্ডা করে দেওয়া, পাড়াকে শান্ত করে দেওয়া, একবারে শাসন করে পিটিয়ে লাঠি দিয়ে ঠান্ডা করে দেওয়া। তাহলে লাঠির আগায় পাড়া জুড়োতে যে চিৎকার চেঁচামেচি করবে, যে প্রতিবাদ করবে, তাদেরকে ঠান্ডা করে দিতে পালে পালে তারা আসে। কারা? না, জমিদারের পেয়াদা, লাঠিয়াল বাহিনী কেড়ে নিতে আসে ধান। খালি পেটে তাই লাগছে দাদা। সারা বছর তাদের খালি পেটে থাকতে হয় কৃষকদের, তাই তাদের জীবনে ধাঁধা অর্থাৎ সমস্যা, জটিল সমস্যা, গোলক ধাঁধায় পড়েছে তারা। গাঁয়ের আল বাঁধা রাস্তায় লোহার খুর লাগানো নাগরায় শব্দ হয় খট খটাখট। দূর থেকে বাঁশের মোটা লাঠির ডগা দেখা যায়। তাহলে গাঁয়ের আল বাঁধা রাস্তা, আল বাঁধা রাস্তা অর্থাৎ দুটো জমির মাঝখান দিয়ে যে সরু রাস্তা থাকে, সেই রাস্তা আল দিয়ে বাঁধানো থাকে। আর এই আল বাঁধানো রাস্তা দিয়ে যখন জমিদারের পাইক বরকন্দাজরা হেঁটে আসে, তাদের হাতে থাকে বাঁশের মোটা লাঠি আর পায়ে লাগানো, পায়ে পরা লোহার খুর লাগানো নাগরা জুতো। নাগরা জুতো তোমরা জানো যে জুতোর সামনের দিকের অংশ উপরের দিকে বাঁকানো থাকে, আগেকার দিনে রাজারা পরতো। সেই নাগরা জুতোর তার পায়ের, তার নিচে, জুতোর নিচে লোহার খুর লাগানো থাকে। লোহার খুর অর্থাৎ লোহার নাল। ঘোড়ার পায়ে খুরের নিচে এই লোহার নাল লাগানো থাকে, যাতে লোহার নাল ঘোড়ার খুরকে রক্ষা করতে পারে। রাস্তা দিয়ে যখন ঘোড়া হেঁটে যায়, তখন মাটির সঙ্গে বা রাস্তার সঙ্গে ঘষা লেগে তার খুর যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্য লোহার নাল লাগানো থাকে। তেমনি ওই নাগরা জুতোর নিচে লোহার নাল বসানো থাকে, আর সেই লোহার নাল দিয়ে ওরা এই সমস্ত চাষিদের উপরে প্রচণ্ড নির্যাতন করে, লাথি মারে। তো সেই নাগরা জুতোতে খটখট করে শব্দ হয়, আর দূর থেকে ওই বাঁশের মোটা লাঠি দেখা যায়। ছোট ছোট ছেলের দল ভয়ে মায়ের আঁচল চেপে ধরে, ভয়ে মায়ের আঁচল চেপে ধরে। কেন? স্বাভাবিক, এরকম আতঙ্কের পরিস্থিতি হতে চলেছে, ঘটনা ঘটতে চলেছে। খিটখিটে বুড়িরা সাপ মুন্নি দিতে থাকে। সাপ মুন্নি মানে অভিশাপ, সাপ সম্পাদ। যারা বুড়িরা মানে বয়স্ক মহিলারা, তারা তো জানে, তারা তো ভুক্তভোগী, এমনিতেই বয়স হয়েছে খিটখিটে, তার উপরে দিনের পর দিন, বছরের পর বছর এইরকমভাবে তাদের মুখের গ্রাস কেড়ে নিয়ে যায়। তারা অভিশাপ দিতে থাকে এই সমস্ত জমিদারের পাইক বরকন্দাজদের। জমিদারকে টঙ্ক দিতে গিয়ে, টঙ্ক মানে টাকা, এখানে কর বা খাজনা, তো সেটা দিতে গিয়ে চাষিরা একবারে ফকির হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। 50-60 বছর আগে এই অঞ্চলে জমিদার একটা আইন ছিল। এটার উপরে একটা ব্রড কোশ্চেন থাকে যে 50-60 বছর আগে জমিদারের একটা আইন ছিল ওই অঞ্চলে। জমিদারের আইনের নাম কি? হাতি বেগার। তো বেগার তো আমরা জানি, বেকার থেকে বেগার কথাটা এসছে। বেকার খাটা মানে বেগার খাটা বলি, মানে বিনা পারিশ্রমিকে ওই গাধার খাটনি খাটা, মানে নিঃস্বার্থভাবে শুধু খেটে যাওয়া, পারিশ্রমিক কিছু না পাওয়া। তো হাতি বেগার, তার মানে ওই হাতি ধরার জন্য জমিদারের প্রজাদের যে বেগার খাটতে হতো, সেটাই হচ্ছে হাতি বেগার। তো ব্যাপারটা কি না, জমিদারের বেজায় শখ হাতি ধরার। জমিদারের তো অনেক রকমের শৌখিনতা থাকে, অনেক রকমের ইচ্ছে থাকে। তাদের মধ্যে একটা শখ হচ্ছে হাতি ধরা, হাতি পোষা। হাতিশালায় প্রচুর হাতি থাকতো। তো জমিদারের শখ হয়েছে হাতি ধরার জন্য। তার জন্য পাহাড়ে বাঁধতে হবে মাচা। জমিদারের জন্য পাহাড়ে মাচা বাঁধতে হবে। পাহাড়ের উঁচু জায়গাতে মাচা করে জমিদার সেখানে বসবেন সেপাই শান্ত্রীদের নিয়ে। মাচার উপর সেপাই শান্ত্রী নিয়ে নিরিবিলিতে বসবেন জমিদার। জমিদারের কোনো ঝুঁকি বা প্রাণ বিপত্তি যাতে না হয়, তিনি নিরিবিলিতে, তিনি নিরাপদে থাকবেন। সেই সঙ্গে পান থেকে চুন না খসে তার ঢালাও ব্যবস্থা। পান থেকে চুন খসা মানে একটু এদিক ওদিক হওয়া, তো একটু যাতে এদিক ওদিক না হয়, সব যাতে ঠিকঠাক থাকে, জমিদারের মন জুগিয়ে চলতে হয়, সমস্ত কিছু ব্যবস্থা করতে হয়। আর প্রত্যেক গাঁ থেকে প্রজাদের আসতে হবে নিজের নিজের চাল চিড়ে বেঁধে। অর্থাৎ প্রজাদেরকে আসতে হবে হাতি ধরার জন্য, জঙ্গল ঘিরে বা বেড় দিয়ে দাঁড়ানোর জন্য। কিন্তু
জমিদার তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে না, নিজেদের চাল চিড়া এগুলো নিয়ে আসতে হবে খাওয়া দাওয়ার জন্য। এখানে রান্নাবান্না করে খেতে হবে। রান্নাবান্না করার যদি উপায় না থাকে তাহলে চিড়ে জলে ভিজিয়ে খেতে হবে। এইভাবে নিজেদের খাওয়ার ব্যবস্থা নিজেদেরকে করে নিয়ে আসতে হবে। তো যে জঙ্গলে হাতি আছে সেই জঙ্গলে বেড় দিয়ে দাঁড়াতে হবে। বেড় মানে বেড় দেওয়া মানে ঘিরে দাঁড়াতে হবে জঙ্গল। ছেলে হোক বুড়ো হোক কারোর মাপ নেই, মানে সবাইকেই আসতে হবে গ্রাম থেকে। যারা হাতি বেড় দিতে যেত, মানে হাতি বেড় দেওয়া মানে হাতি এভাবে ঘিরে ধরতে যেত, তাদের কাউকে সাপের মুখে পড়তে হতো, কাউকে বাঘের মুখে প্রাণ দিতে হতো। সাপের ছোবলে কেউ কেউ মারা যেত, কেউ বাঘের মুখে, আবার কেউ তো হাতির পায়েও পিষে যেত, হাতি তার শুঁড়ে আছাড় মারত। তো এইরকমভাবে দিনের পর দিন চলছিল। কিন্তু মানুষ কতদিন এসব সহ্য করবে? এটা তো স্বাভাবিক যে একদিন 2 দিন 3 দিন, কিন্তু 4 দিনের দিন তো মানুষ সহ্য করে না। হ্যাঁ, কথায় আছে না, বারবার 3 বার। তো মানুষ এসব সহ্য করতে করতে তাদের সহ্যের সীমা ছাড়িয়ে গেল। তাদের মনের মধ্যে একটা ক্ষোভ রাগ পুঞ্জীভূত হলো জমিদারের বিরুদ্ধে। তাই প্রজারা কিন্তু বিদ্রোহী হয়ে উঠল। তো এটা থেকেও একটা রচনাধর্মী প্রশ্ন থাকে, ব্রড কোশ্চেন, যে তাই তারা বিদ্রোহী হয়ে উঠল। কারা বিদ্রোহী হয়ে উঠেছিল? কার নেতৃত্বে বিদ্রোহী হয়ে উঠেছিল? বিদ্রোহের কারণ কি? বিদ্রোহের পরিণতি কি? বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন গোরাচাঁদ মাস্টার। গোরাচাঁদ মাস্টার হলেন তাদের নেতা। এটা একটা শর্ট কোশ্চেন থাকে ওই ব্রটের মধ্যে একটা পার্ট, যে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন। চাকলায় বসলো মিটিং। চাকলায় মানে একটা এলাকায়, এখানে ওখানে বিভিন্ন জায়গাতে ছোট ছোট দলে মিটিং বসলো। জমিদার বিরুদ্ধে কিভাবে এগোনো যাবে, কিভাবে তারা চালিত হবে, তার জন্য মিটিং হলো। তো সেই মিটিংয়েরও নেতৃত্ব দিলেন গোরাচাঁদ মাস্টার। কামারশালায় তৈরি হতে লাগলো মারাত্মক অস্ত্রশস্ত্র। কামারশালা মানে যেখানে লোহা লক্করের কাজকর্ম হয়, তো সেখানে অস্ত্রশস্ত্র তৈরি হতে লাগলো এবং প্রজাদের সংঘবদ্ধ করে এই জমিদারের বিরুদ্ধে তারা বিদ্রোহ করলো। কিন্তু শেষ পর্যন্ত জমিদারের পল্টনের হাতে প্রজাদের হার হলো। পল্টন মানে বাহিনী, জমিদারের বাহিনীর হাতে প্রজারা হেরে গেল। কিন্তু হাতি বেগার আর চললো না। তারা হাতি বেগার সেই বিদ্রোহের পর থেকে কিন্তু বন্ধ হয়ে গেল। হয়তো প্রজারা জিততে পারেনি, কিন্তু তারা যে চেষ্টাটা করেছে, তারা যে সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ করেছে, এবং তার প্রতিবাদের ফলে যে পরিণতিটা, ভালো ফল কি না হাতি বেগারের মতো এরকম একটা অমানবিক যে কাজ ছিল সেটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেল। তার মানে জমিদারও বুঝে গিয়েছিল যে এদেরকে এইভাবে অবদমিত করে রাখা আর নিজের মতো করে, নিজের মনের মতো করে চালিত করা, নিজের শখ পূরণের জন্য প্রজাদেরকে ব্যবহার করা, এটা বোধহয় আর বেশি দিন চলবে না, উচিতও নয়। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে মানুষ পারুক আর না পারুক, চেষ্টাটা করতেই হবে। আর সেই চেষ্টায় অনেক সময় হারও আছে, জিতও আছে। না জিতলেও ওই চেষ্টাটাই মানুষের একটা বিরাট শক্তি। আর সেই শক্তি, সংঘবদ্ধ শক্তি দেখে জমিদার কেন, যে কোনো অপরাধী, যে কোনো অন্যায়কারীও কিন্তু, যে কোনো শোষক শ্রেণী, তারা কিন্তু ভয় পেয়ে যায়। এখনও চৈতন্যনগরে হিঙ্গুল কোনায় গেলে খগ মোড়ল, আমুত মোড়লের বংশধরদের মুখে বিদ্রোহের গল্প শোনা যায়। এটাও একটা ব্রড কোশ্চেন হবে, যে এখন এই যে প্রজাদের যে বিদ্রোহ, সেই বিদ্রোহের গল্প কাদের মুখে শোনা যায় না, যে সমস্ত এলাকায় ওই পাহাড়তলির বিভিন্ন গ্রামের নাম, চৈতন্যনগর, তারপরে হিঙ্গুল কোনা, আর এখানে গেলে খগ মোড়ল, মোড়ল মানে তো মাতব্বর, মাথা গ্রামের, আমুত মোড়ল, এদের যারা বংশধর, সেই বংশধরদের মুখে কিন্তু গল্প শোনা যায়। কারণ ওই বংশধররা তাদের বাপ ঠাকুরদার কাছ থেকে ওই বিদ্রোহের গল্প শুনেছিল। থুতথুরে বুড়ো যারা একেবারেই থুতথুরে হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তারা দুঃখ করে বলে, কেন না সেকালে জমিদারের অত্যাচার ছিল ঠিকই, কিন্তু সেকালে সর্ষের খেতে আমরা লুকোচুরি খেলতাম। আর মানে অনেক সর্ষে, অনেক মাঠে ধান হতো, ফসলের কোনো অভাব ছিল না। মাঠে এত ধান হতো যে কাক পক্ষীরও অরুচি ধরে যেত, মানে কাক পক্ষী খেয়েও শেষ করতে পারতো না। গোয়ালে থাকতো 60-70টা গরু, মানে গৃহস্থের গরুর সংখ্যা কত প্রচুর। আর এত দুধ হতো যে নর্দমায় দুধ ঢালাই হতো। তার মানে কথার কথা আর কি, মানে এত অতিরিক্ত উৎপাদন হতো যে খেয়ে শেষ করার মতো লোক ছিল না। আর এখন তাদের অবস্থা সঙ্গীন, করুণ অবস্থা। কেন বলছে, 1 ফোঁটা দুধের জন্য পরের দুয়ারে হাত পাততে হয়। এখন তারা যে অবস্থায় পৌঁছে গেছে, সে অবস্থায় 1 ফোঁটা দুধ পায় না, তারা 2টো ধান পায় না, একবারে কঠিন অবস্থায় মুখে পড়েছে তারা। লেখক বলেছেন, একটা কথা আগে থেকেই বলে রাখি,
ও অঞ্চলে যদি কখনো যাও, কেউ যদি ওই অঞ্চলে যাও, ওই পাহাড়তলি বা গারো পাহাড়ে, ওরা তোমাকে বাঙাল বলবে, ছোটো যেও না জানো। তো বাঙাল মানে পূর্ববঙ্গের অধিবাসী, বাংলাদেশের অধিবাসীকে বাঙাল বলা হয়, আমরা জানি। তো এদেশে মানে এই পারে অনেককে, ওপারের অনেককে এপারে যখন চলে আসছে, তো তাদেরকে অনেকে বাঙাল বলে। তো অনেকে বাঙাল বললে স্বাভাবিকভাবে খেপেও যায়। তো কিন্তু ওদের কাছে বাঙাল মানে বাংলাদেশের অধিবাসী নয়, বাঙাল মানে বাঙালি। যে কোনো বাঙালি মাত্রকেই ওই পাহাড় বা পাহাড়তলির উপজাতিরা তারা কিন্তু বাঙালিদেরকেই বাঙাল বলে। বাংলাদেশে থাকলেও ওদের আমরা আপন করে নিইনি। বাংলাদেশে থাকলেও কেন বলেছে, আসলে বাংলাদেশ আর মেঘালয় তো পাশাপাশি, কারণ বলেছে যে ময়মনসিংহ থেকে দেখা যাচ্ছে কারো পাহাড়, তো বাংলাদেশে আর মেঘালয়ের সীমানার মাঝামাঝি, তার মানে বাংলাদেশের মানুষ, ওখানকার মানুষ, দুটো মানুষ কিন্তু কাছাকাছি থাকে, তাই পরস্পরের সঙ্গে মিশবে, মেশে, এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশে থাকলেও অনেকেই কিন্তু এই বাংলাদেশের অনেক অঞ্চলে রয়েছে, তাও আমরা ওদেরকে আপন করে নিইনি। আর আপন করে নিইনি বলেই ওরাও আমাদেরকে মন থেকে আপন করেনি, ওরাও আমাদেরকে পর ভাবে, আর পর ভাবে বলেই আমাদেরকে বাঙাল বলে। অথচ আমরা সবাই বাংলাদেশের মানুষ। তার লেখক তার মানবিক দৃষ্টি দিয়ে এই অঞ্চলের মানুষগুলোকে দেখেছেন, তাদের কাজকর্ম, তাদের আচার আচরণ, তাদের ধ্যান ধারণা, তাদের স্বভাব বিচার করেছেন, এবং তারা যে কোনো অংশে আমাদের থেকে আলাদা নয়, শুধু চেহারাগত দিক থেকে বাদ দিলেই তারা বাংলাদেশের মতোই, আমাদের মতোই মানুষ। সে কথা আমরা বোধহয় গুরুত্ব দিই না। বছরের একটা দিনই বোধহয় গুরুত্ব দিই, কোন দিন না, ওই চৈত্র মাসে যখন পাহাড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। তারপরে সারা বছর ধরে আমরা ভাবিও না। তাই ওরাও আমাদের থেকে দূরে আছে বা দূরে রাখে আমাদেরকে পর ভাবে।